আসসালামু আলাইকুম। সবাই আমি আশা করি সবাই ভালো আছেন। আর সামনেই আমাদের একটা বড় পরীক্ষা, সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পরীক্ষায় আসা যে গুরুত্বপূর্ণ গণিতের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আলোকেই আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বেশ কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে। আমরা তারই আজকে মডেল 1 করব। আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি পরিচয় দিয়ে দিই, আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, দিনাজপুর সরকারি কলেজে কর্মরত আছি। যাক, আর কথা বাড়াবো না, আমি চেষ্টা করবো যে আপনাদের খুবই সহজেই যেন গণিতের প্রশ্নগুলো যেন সমাধান করতে পারি। তাহলে আমরা প্রথম প্রশ্নটা যাব, যে আমরা দেখতে পাচ্ছি যে 5 ও 95 এর মধ্যে 5 ও 3 সংখ্যা বিভাজ্য সংখ্যা কতটি। তাহলে এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন আমরা চেষ্টা করব যে কিভাবে লেখা যায়। যেমন আমরা যদি এটা লিখি যে 5 গুণন 3 আগে করব, 5 আর 3 গুণ করলে কত হবে, আমার হবে 15। তাহলে এখানে বলছে আমার 5 এবং 95 এর মধ্যে, এখানে বলছে 5 এবং 95 এর মধ্যে, তাহলে প্রথম সংখ্যাটা আমার কত, 15 হবে। তাহলে যদি 15 হয়, তারপর সংখ্যাটা কত হবে 30, তারপর সংখ্যাটা হবে 45, তারপরটা হবে 60, তারপরটা হবে 75, তারপরটা হবে কত 90। এটা যদি আমরা দেখি তাহলে কটা সংখ্যা হয় আমার, এখানে 1 2 3 4 5 6, তাহলে আমার উত্তর হবে 1 নম্বরের প্রশ্ন উত্তর ক, 6টি। আমরা নেক্সট যাব, যে 2 নম্বরে আমাদের আছে 2000 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 0.55 সেন্টিমিটার। তাহলে ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত। তাহলে আপনাকে আগে ভাবতে হবে যে 2000 সাল বলছে, 2000 সাল মানে ফেব্রুয়ারি মাস হলো 29 দিন। তাহলে আমরা 29 দিনের সাথে আমরা হিসাব করবো। তাহলে ফেব্রুয়ারি মাস মানে আমরা দেখব, ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে আমাদের বলবো আমরা 29 দিন। তাহলে এটা কত সাল, 2000 সালের। তাহলে আমাদের যেহেতু লিপ ইয়ার আছে, তাহলে আমরা বলবো 2000 সাল ফেব্রুয়ারি মাস 29 দিন। তাহলে 29 দিনের সাথে আমাদের 0.55 আমরা গুণ করি। আমরা যদি গুণ করি ন্যাচারাল নিয়মে, তাহলে আমরা গুণ করে দেখি 5 9 45, 5 2 10, 10 আর 4, তাহলে এটা এরকম হবে। তাহলে আমরা যদি গুণ করি, এখানে 5, এখানে 9, এখানে 5, এখানে, তাহলে 15 পয়েন্ট কত হয়। আমরা যদি পয়েন্টটা আমরা এখানে দিই, তার দুইটা সংখ্যার আগে পয়েন্ট, তাহলে হবে 15.95 সেন্টিমিটার। তাহলে আমার প্রশ্ন উত্তর হলো 15.95 সেন্টিমিটার। এরপরে আমরা যদি আসি এই ধরনের অঙ্ক, যে এই ধরনের অঙ্ক একটু ক্রিটিক্যাল মনে হবে। যে 3 নম্বর বলছে কি, যে যদি x/y, y/z এবং ইকুয়াল কত 1.5 এবং z=2 হয়, তবে x এর মান কত। এই ধরনের যদি প্রশ্ন আসে, তাহলে আমাদের কিভাবে করতে হবে, আমি আপনাদের একটা সহজ বুদ্ধি দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা দেখি এখানে যে x/y, এটা ইকুয়াল, একবার আমরা এটা লিখতে পারি যে এটা সমান এটা লিখতে পারি। তাহলে এটার মান কত হবে 1.5। আবার এখানে বলছে যে y/z ইকুয়াল কত, আমার এখানে বলছে এটাও কিন্তু 1.5। তাহলে এইখান থেকে আমরা কাজ করতে পারি কিছু, যেমন এখানে আমরা এরপর লাইনটাতে আমরা বলতে পারবো x/y ইকুয়াল কত 15/10 বলতে পারি। তাহলে সেম ভাবে এটা তো আমরা লিখতে পারি যে y/z ইকুয়াল কত আমার 15/10। তাহলে আপনি দেখেন আরেকটা অপশন দেওয়া আছে, সেটাতে বলা আছে কি z ইকুয়াল 2, এটা বলা আছে। তাহলে z ইকুয়াল 2 আছে, তাহলে আমরা এখানে কি করব, z এর মান 2 বসাই দিই। তাহলে আমরা যদি z এর মান যদি 2 বসাই, তাহলে y/2 ইকুয়াল কত হয় 15/10। তাহলে আমরা গুণ করি যে 10y ইকুয়াল কত হয় আমার, গুণ করলে 30। তাহলে y এর মান কত আমার 3। তাহলে y এর মান যদি আমার 3 হয়, তাহলে আমরা কাজ করি এখন এখানে আমরা এই y এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে x বাই কত হবে 3 আর 15/10। তাহলে আমরা আবার গুণ করি, তাহলে গুণ করলে কত হবে 10x আর 3 15 গুণ করলে কত হবে 45। তাহলে x এর মান কত হবে 45/10। তাহলে সুতরাং x এর মান কত হবে আমার 4.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরটা হবে আমার গ, 4.5। এরপরে আমরা যাব যে এই ধরনের অঙ্ক আসে অনেক সময়, যে x -y, 4, তারপর ইকুয়াল আছে 4x + 3y হলে x আর y এর মান নির্ণয় করো। তাহলে এটা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমাদের ভাবতে হবে যে এইটার সাথে এইটার সম্পর্ক আছে আর এইটার সাথে আমার এটার সম্পর্ক, মানে সমান সমান সম্পর্ক আছে।
তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত আমার 4 আর এক্স প্লাস 3y ইকুয়াল কত আমার এখানে 4। তাহলে আমরা এখন কি করলে এক্স আর ওয়াই মান আমাদের বের হবে সেটা করবো। তাহলে আমরা যদি দেখি যে এই দুটার আমরা যদি কি করি বিয়োগ করি, তাহলে এখানে মাইনাস, এটা করলে আমার মাইনাস হয়, এখানেও কি হয় মাইনাস। তাহলে এই দুটো আমার কি হয় এক্সেস কাটা যায়। তাহলে এক্স যদি কাটা যায় তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমার হয় -4y ইকুয়াল কত আমার হয় 4 এর -4 বিয়োগ করলে 0। তাহলে দেখা যাচ্ছে ওয়াই এর মান কত আমার 0। তাহলে ওয়াই এর মান যদি 0 হয় তাহলে ওয়াই এর মানটা আমরা কোথাও বসাবো, এখানে বসাই দেবো। যে কোনো একটা সমীকরণ আমরা বসাই, আমরা যদি এই সমীকরণটাতে বসাই তাহলে x - 0 ইকুয়াল কত 4। তার মানে হবে আমরা বলতে পারবো x ইকুয়াল কত হয় আমার 4। তাহলে x আর y এর মান বের করতে পারছি। তাহলে আমরা তাহলে এইভাবে লিখি যে x আর y ইকুয়াল কত হবে, x এর মান তাহলে 4 আর y এর মান কত আমাদের এখানে আছে 0। তাহলে 4 আর 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশনে আমার দেওয়া আছে ঘ নাম্বারটা। আমরা এরপরে চলে যাব যে লগের এই ধরনের অঙ্ক বরাবর এসে থাকে, খুবই টেনশন হয় যে এই অঙ্কটা আসলে আমরা পারবো কিনা। যে লগ 4 2, এই আমরা 4টাকে আমরা বলি বেস, এই 4টাকে আমরা বলি বেস আর এটা 2 আমরা বলতেছি, তাহলে এখানে x। তাহলে এরকম যদি হয় তাহলে এটা x এর মান কত হবে, তাহলে log 4 এরপর 2 ইকুয়াল কত x। তাহলে আমরা যদি দেখি যে এরপর লাইনটা করি, তাহলে এরপর লাইনটা আপনারা মনে রাখবেন, আমি একটু সহজ করে দিই। এই 4 2টা যাবে এখানে আর এই xটা যাবে এখানে, এটা যদি আসে তাহলে আমার অঙ্কটা কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4 এর পাওয়ার x আর এখানে কত আমার 2। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, যেমন আমরা জানি সূচক কি করতে হয়, সূচকের বেসগুলো সমান রাখতে হয়। তাহলে এইটা যদি আমরা দেখি 2 এর পাওয়ার স্কোয়ার লিখি, এর পাওয়ার x ইকুয়াল কত আমার 2। তারপরে এরপরে আমরা যাই, তাহলে আমরা 2 এর পাওয়ার 2x ইকুয়াল 2 লিখতে পারি। তাহলে আমরা যদি দেখি যে 2x ইকুয়াল তাহলে এখানে হবে 1, কারণ আমরা এখানে যদি আমরা 1 দেই তাহলে এই 2 2 কাটা যায় আর 2x ইকুয়াল কত হয় 1। তাহলে x এর মান কত হবে আমার 1/2। তাহলে সুতরাং x এর মান আমরা বলবো 1/2 মানে হচ্ছে কত 0.5। তাহলে দেখা গেল আমার উত্তরটা হবে কত 0.5। আমরা এরপরে যাব যে ধারাটির 7টি পদের যোগফল কত হবে। এই ধরনের যদি প্রশ্ন আসে, এটা দুইটা নিয়মে করা যায়। একটা দেখা যায় যদি 7টা ঘর আমরা যদি খুব সহজে করতে পারি, যেমন 7টা পদ আমরা যদি করতে পারি, যেমন এখানে 1 আছে, তারপর হাফ আছে 1/4, তারপর 1/8। তাহলে আমরা যদি এটা যদি একটা 7টা পদ বানিয়ে নিতে পারি যে 1/4 প্লাস কত 1/8, তারপরটা 1 কত হবে 16, তারপরটা হবে কত 1 কত হবে 32। তাহলে দেখা যাচ্ছে কটা 1 2 3 4 5 6, তাহলে এরপরটা কত হবে 1/64। আপনারা যদি এরপর যে লসাগু করে ফেলেন যে 64 দিলাম, তাহলে এই প্রথমটা আসবে 64, তারপরটা আসবে কত আমার 32, তারপরটা আসবে কত আমার 4 দিয়ে 16, তারপরটা আসবে আমার কত 8, তারপরটা আসবে কত 4, তারপরটা 2, তারপরটা 1। এখন আমরা যদি যোগ করি, সবগুলো আমরা যোগ করি, আমরা যোগ করে দেখি যে 1 আর 2 যোগ করলে 3, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 8 15, 15 আর 6 যোগ করলে 21, 21 আর 2 যোগ করলে 23, 23 আর 4 যোগ করলে হবে 27। আচ্ছা, তাহলে হাতে থাকে আমার 2, তো 2 যদি থাকে আমরা যদি যোগ করি, এবার 2 এর উপরে এখানে 1 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 6 যোগ করলে কত হবে 12, তাহলে এর নিচে কত হবে 64। তাহলে দেখালে এর উত্তরটা আমার হবে ঘ। এরপরে আমরা যাব যে 1 5 প্লাস 9 প্লাস 13 ধারাটির 15তম পদ কত। তাহলে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার আমরা একটা সূত্র জানি যে n তম পদের সূত্র হলো যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। তাহলে এটা জানার সাথে সাথে আমাকে জানতে হবে যে a কি ডি কি আমাদের জানতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ আমরা বলি a, এর মান তাহলে প্রথম পদটা আমার কত 1, আর ডিটা বলা হচ্ছে কি দুইটা পদের অন্তর মানে পার্থক্য কত। তাহলে দুটা পদের পার্থক্য যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 মাইনাস কত হবে 1, তাহলে কত হয় 4। তাহলে n তম পদ বলছে মানে এখানে 15তম পদ কত বলছে, তাহলে আমরা 15তম পদ যদি বের করি তাহলে n এর মান এখানে আমরা 15 বসাইলাম, আর e এর মান এবং d এর মান আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা কিন্তু a এর মান আর d এর মান যদি বসিয়ে দিই তাহলে কিন্তু পাবো। তাহলে এখানে হবে 1 প্লাস কত হবে আমার n এর মান 15 মাইনাস 1 আর d এর মান আমার কত এখানে 4। তাহলে আমরা যদি এখন বের করি 1 প্লাস এটা কত 14 ইন্টু কত 4, তাহলে কত হবে আমার
1 প্লাস কত 4 তার 14 যোগ করলে কত হবে 56 56 আর 1 যোগ করলে কত হবে 57। তাহলে দেখা হলো 15তম পদের মান কত আমার 57। এর উত্তর হলো 57। আমরা পরের অঙ্ক করব। এই ধরনের অঙ্ক আসে, খুবই টেনশন হয়, কোনো টেনশন নেওয়ার কারণ নেই, আমি আপনাদের সহজ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এই ধরনের দেওয়া আছে যে এটা, তাহলে আমরা x প্লাস 1/x এটা দেওয়া আছে, এটা থেকে আমরা ওইটাতে কাজ করব। কারণ এটা যদি করতে হয় তাহলে আমরা এখানে x আমরা লসাগু করলাম, তাহলে x আর x এ গুণ করলে আমার x স্কয়ার প্লাস 1 হয়, ইকুয়াল কত হয় আমার হবে 4। তাহলে আমরা দেখি x স্কয়ার প্লাস 1 আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস গুণ করি, তাহলে আমার কত হবে এখানে 4x। এখন আমরা যদি এই জায়গাটা যদি সমাধান করতে চাই, তাহলে একটা সহজ বুদ্ধি আমি দেখাচ্ছি যে এখানে এই x স্কয়ার এবং 1 এইটাকে আমরা যদি এক জায়গায় করে দিই, এক জায়গায় যদি করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস 1 করলাম মাইনাস 3x করলাম। তাহলে আমরা যদি এখানে x স্কয়ার প্লাস 1 পেয়ে গেছি, এখানে আমরা পেয়ে গেছি x স্কয়ার প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস 1 এর মান কত আমরা দেখতেছি এখানে কত 4x। তাহলে উপরে এখানে x ছিল আর এখানে হলো আমার কত 4x মাইনাস কত 3x। তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে x পাবো, তাহলে এটার মান কত হয় x এর x কেটে দিলে আমার পাওয়া যাবে শুধু 1। তাহলে আমার প্রথম উত্তরটাই দেওয়া আছে কতে 1। তাহলে আমরা পরের অঙ্কে যাব যে 4% হার সুদে, আমাদের এখানে লেখা আছে 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদে ও চক্রবৃদ্ধির সুদের পার্থক্য 1 টাকা হবে। এই ধরনের যখন প্রশ্ন দেওয়া থাকবে, তাহলে আমাদের একটা সরল সুদ জানতে হবে আর একটা চক্রবৃদ্ধি সুদ জানতে হবে। এই দুটো যদি আমরা জানি, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু করা খুবই সহজ হবে। তাহলে সরল সুদের একটা সূত্র আমি আপনাদের বলে দিই। সরল সুদ হচ্ছে আমরা বলি I = NPR পার্সেন্টেজ। আর আরেকটা আমরা বলবো, সেটা আমরা বলবো যে চক্রবৃদ্ধি। আমরা আগে সরল সুদটা বের করে নিই, তারপর আপনাদের চক্রবৃদ্ধি সুদ কীভাবে পাওয়া যায় সেটা দেখবো। তাহলে n কি? তাহলে এই n আমরা যদি বলি, n হচ্ছে n কে আমরা বলি 2r, ঠিক আছে। তারপর এখানে সরল সুদ আমরা এখানে r এর মান কত আছে আমার 4%। আচ্ছা, তাহলে এখানে কত টাকার বলা আছে, তাহলে আমরা আসল টাকা আমরা ধরে নিই, p হচ্ছে কত, এটা হচ্ছে আমরা বলি আসল। তাহলে আসলটাকে আমরা বলবো যে p = x টাকা আমরা ধরে নিই। এরপর আমরা কি করবো, এখন মান বসাই দিব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে n এর মান কত আমার এখানে 2, আর p এর মান কত আমার এখানে x, আর r এর পার্সেন্টেজ মান হচ্ছে 4%। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যে 2 × x × 4 কত 100, তাহলে কত হবে 8x / 100। এটা হলো আমার সরল সুদ। এখন আমরা যদি চক্রবৃদ্ধি সুদ বের করি, কি বের করবো আমরা, চক্রবৃদ্ধি সুদ বের করবো। তো চক্রবৃদ্ধি সূত্রটা হলো c = p1 + r এর পাওয়ার কত n। তাহলে আমাদের এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, আমরা দেখব চক্রবৃদ্ধি সুদ যখন বলবো তখন এর সাথে আমরা কি করব, একটা p বিয়োগ করব। p বিয়োগ করলে আমার এখানে কি পাওয়া যাবে, চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে। তাহলে আমরা দেখি যে এটার মান কত হয়। তাহলে আমাদের দেখি p এর মান কত আমার x, তাহলে 1 + r এর মান 4 কত 100, আর n এর মান 2 মাইনাস কত আমার এখানে হবে p এর মান কত x। তাহলে আমরা যদি অঙ্কটা যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এদিকে ছিল আমার c, এদিকে আমরা বলবো x, আর এদিকে আমরা এটা যদি একটু শর্ট করি, তাহলে 104/100 এরপর কত আমার স্কোয়ার মাইনাস কত আমার x, এটা আমরা বলবো। তাহলে আমরা যদি দেখি যে x * এটা যদি গুণ করি আমরা 104/100 আর গুণন 104/100 মাইনাস কত আমার x, এখানে স্কোয়ার থাকার কারণে আমরা দুইটা গুণ করলাম। এখন 104 আর 104 যদি আমরা গুণ করি, এখানে আমরা গুণ করে দেখি 104 আর 104 গুণ করলে কত হবে, এখানে 416, এখানে 3টা 0, আর এখানে হয় 104। আমরা যদি যোগ করি 6 4 4 8, এটা তাহলে হবে কি আমার 10,816, আর এখানে উপরে থাকে x আর নিচে থাকে কত আমার, এখানে 2টা 0, এখানে 2টা 0, তার মানে 4টা 0 হয়, মাইনাস কত আমার x। তাহলে এখন এটা থেকে যদি আমরা যদি লসাগু করে বিয়োগ করি, তাহলে আমার কত হয় 10,000, আর এখানে 10,816 মাইনাস x ইকুয়াল কত হবে 10,000। তাহলে বিয়োগ করলে আমার কত হয় 816x বাই কত
10,000। এখন আমরা বলছে যে দুইটার মধ্যে পার্থক্য কত বলছে 1। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি আমরা লিখতে পারি যে এই সূত্রটা তো বড় হবে, সিটা কম্পাউন্ড যেহেতু রেট সেটা বড় হবে, তাহলে এইটা মান আমরা আগে লিখব 816x বাই কত তোমার 10,000, এখানে ছিল 10,000 মাইনাস আমার হবে এইটা, তাহলে 8x বাই কত আমার 100 ইকুয়াল কত হয়, পার্থক্যটা আমার হয় 1, যেহেতু এইখানে পার্থক্য লেখা আছে আমার কত 1 এই জন্য। তাহলে আমরা কি করব, এটা যদি আমরা কারেকশন করি, আমরা যদি ঠিক করি বা আমরা সরলীকৃত করি, তাহলে দেখা গেল এখানে হয় 816x মাইনাস কত আমার হয় 100x ইকুয়াল কত 1। তারপর আমরা যদি এটা কারেকশন করে দেখি, এখানে হয় আমার 16x বাই কত 10,000 বাই কত 1, তাহলে x এর মান কত হবে, তাহলে হবে 10,000 বাই কত আমরা দেখতেছি 16, 16 যদি 10,000 কাটি তাহলে আমাদের কত পাওয়া যাবে, তাহলে আমরা দেখব যে ক্যালকুলেটরের মান কত দেখে দেখি 625, তাহলে x এর মান কত আমার 625। তার মানে আমরা যে মানটা আমরা এখানে ধরে নিয়েছিলাম, এখানে যে আসল কত টাকা, তাহলে আমার আসলের মান বেরিয়ে গেছে x এর মান কত 625, তাহলে উত্তরটা আমার হবে 625। আমরা এরপরের স্লাইডে যাব যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হবে। এটা যখন আমরা করব তখন আমাদের 4, 5 আর 6 এই সংখ্যা তিনটার আমার কি করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে আমরা যদি লসাগু বের করি, তাহলে আমাদের লসাগু বের করার নিয়ম আমরা জানি। তাহলে এখানে আমরা দেখতেছি 4 এবং 6 থাকার কারণে আমরা 2 দিয়ে আমাদের যাই, তাহলে আমাদের দেখা যাবে এখানে 2 দুগুণে 4 লেখা যাবে, এখানে 5, এখানে কত আমার 3। তাহলে এটা লসাগু যদি আমরা বলি, তাহলে লসাগু আমরা কিভাবে বের করি, আমরা যদি লসাগু বলি তাহলে এইটা সবগুলো আমরা কি করি, আমরা গুণ করব। তাহলে 2 দিয়ে 4, 4 5 20, 20 আর 3 যোগ করলে হবে 60। আর এখানে যেহেতু আমাদের বলছে যে ভাগশেষ কত হবে 3 হবে, তার মানে এই 60-এর সাথে আমার কত যোগ হবে 3, তাহলে আমার কত হবে 63। তাহলে আমার উত্তরটা দেখি, আমাদের উত্তর কত আছে 63। আমরা পরের অঙ্কতে যাব যে sin a ইকুয়াল 12/13 12/13 হলে 10 এর মান কত। তাহলে আমরা sin a বলা আছে, sin মানে আমরা জানি কি যে লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমাদের বের করতে বলছে কি 10m, 10m কিন্তু আমরা জানি কিন্তু যে লম্ব বাই কত ভূমি। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি, সেই সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা দেখব যে খুব সহজেই আমরা এই 10 এর মানটা বের করতে পারবো খুব সহজেই। তো sin a মানে হচ্ছে কি 12 বাই কত আমার এখানে আছে 13, তার মানে যে এইটার মান দেওয়া আছে 12 আর এটার মান দেওয়া আছে 13। তাহলে আমরা যদি দেখি যে লম্ব 12 গুণটা, তাহলে আমরা এইটাকে আমরা বলি কি লম্ব, এটার মান দেওয়া আছে 12 আর এটার মান দেওয়া আছে কত 13। এখন আমরা যদি দেখি যে এইটা লম্ব, এটা অতিভুজ, এটা কি ভূমি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র জানি, পিথাগোরাসের সূত্র থেকে আমরা বলতে পারবো যে এই মানটা কত হবে। তাহলে আমরা যদি দেখি যে এটার নামকরণ যদি করি a b c করি, এটা ধরলাম a, এটা ধরলাম b, এটা ধরলাম আমরা c, আমরা এরকম করে বাহুর মান ধরেও কিন্তু আমরা করতে পারি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি c স্কয়ার আমরা জানি। এখান থেকে যদি আমরা বের করি যে ভূমির মানটা কত হবে, অর্থাৎ এখানে b এর মানটা কত হবে, তাহলে আমরা a এর মান কত আমরা জানি, এখানে 12 স্কয়ার প্লাস কত এখানে b স্কয়ার ইকুয়াল কত হবে 13 স্কয়ার। তাহলে আমরা দেখি যে b স্কয়ারের মান কত হবে, এখানে 169, আর এই 12 স্কয়ারকে যদি স্কয়ার করি তাহলে এটা হবে 144। তাহলে এটা এদিকে আসলে আমার হবে মাইনাস, তাহলে b এর মান কত হবে √, কত হবে 25, তার মানে এর মান কত হবে 5। তাহলে b এর মান আমরা কত পাবো 5। তাহলে 10 এর মান যদি আমরা বলি, লম্ব আমরা জানি কত, এখানে আমরা লম্ব আমরা জানি 12, তাহলে 12 দিলাম, আর ভূমির মান আমরা দেখতেছি এখানে কত হবে 5, তাহলে এখানে 12/5 বলবো, 12/5 বলবো, তাহলে দেখা যাচ্ছে আমাদের উত্তরটা কত হবে 12/5 খ নাম্বার। আমরা পরের অঙ্কতে যাব যে 2x + 3y = 15, 2x + 3y 15 সমীকরণটির সমাধান কতটি।
আসলে এটার সমাধান কতটি, মানে আমাদের কিন্তু এখানে এক্স এর মান কতগুলো হবে, এক্স এর মান কতগুলো আর ওয়াই এর মান কতগুলো, আমাদের কিন্তু এই দুটো অজানা। তাই অজানা যখন আমরা বলবো তখনই আমরা এটাকে কি বলবো, যে অসীম। অনেক আছে, অনেক সমাধান আছে। এক্স এর মান আমরা ধরলে 1 ধরলে ওয়াই এর মান একটা পাবো, ওয়াই এর মান 1 ধরলে এক্স এর একটা মান পাবো, এরকম এক্স এবং ওয়াই এর মান অসংখ্য মান গ্রহণ করা যাবে। তখনই আমরা বলবো যে সমীকরণের সমাধান হবে কত, অসম। তাহলে 13 নম্বর আমরা দেখবো যে এইটার একটা উৎপাদক কোনটা বলছে, আমরা একটু দেখে নিই ভালো করে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক কোনটি। তাহলে আমরা এটা কিভাবে করব, তাহলে আমাদের এটা দেওয়া আছে, আমরা দেখি যে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। আমরা যদি কাজ করি এক্স স্কোয়ার, এখানে যদি ব্র্যাকেট নিই ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস, এটাকে যদি আমরা লিখি এইভাবে লেখা যায় কিনা, যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, তাহলে দেখা গেল যে ওয়াই মাইনাস 1 এর পর স্কোয়ার মানে হলো কিন্তু এটা। তাহলে এখন আমরা এটাকে আমরা এ প্লাস বি সূত্র ফেলাইতে পারি, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 একটা, আর একটা বলবো আমরা এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। তাহলে আমরা দেখি এক্স প্লাস ওয়াই মাইনাস 1, আর এইখানে যদি আমরা করি এই মাইনাস মাইনাস আমার কি হয় প্লাস 1। তাহলে এইটা দেখা যাচ্ছে যে কোন উৎপাদকটা আমার এখানে আছে, আমরা দেখি দেখা যাচ্ছে যে এইটা কিন্তু মিল আছে এখানে আমার। তাহলে এটা মিল আছে মানে উত্তরটা হবে কত আমার, এক্স প্লাস ওয়াই মাইনাস 1। এরপরে আমরা দেখব যে খুবই একটা জটিল অঙ্ক মনে হবে, যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 ইকুয়াল 0 এর মূল দুটি সমান হয় তবে, এবং পি গ্রেটার দেন 0 হয় তবে পি এর মান কত। এইটা যদি আমাদের এই ধরনের প্রশ্ন থাকে আমরা কি করব, আমরা দ্বিঘাত সমীকরণের একটা সূত্র জানি, যে এই ধরনের সূত্র আসলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হলে এক্স এর মান আমরা বলি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত আমার 2a। আমরা কিন্তু এটা জানি যে এক্স এর মানটা এইভাবে বের করতে হয়। তাহলে মূল দুটা যখন সমান হবে, তখন আমরা কিন্তু বলি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কি হবে 0 হয়। এইরকম যখন আমরা বের করবো তাহলে আমাদের বি কোনটা আর এ কোনটা সি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি এই সমীকরণটার সাথে এই সমীকরণটার যদি মিলাই, তাহলে এ এর মান কত হয় আমার 1, বি এর মান হবে আমাদের পি, এবং সি এর মান হবে আমার কত 6। তাহলে আমরা কাজ করব, আমরা এই মানগুলোই আমরা কি করব, এইখানে আমরা বসাই দিব। আমরা যদি বসাই দিই তাহলে দেখা গেল পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু আমরা বলবো যে এসি এর মান কত 1, আর সি এর মান আমরা বলবো 6 ইকুয়াল কত 0। তাহলে দেখি যে পি স্কোয়ার মাইনাস কত হয় 24 ইকুয়াল কি 0। তাহলে দেখা গেল পি স্কোয়ারের মান কত হয় 24, আর আমরা যদি স্কোয়ারটা উঠে দিই এখন তাহলে কত হবে 24। তাহলে আমার উত্তরটা দেখা যাচ্ছে কত হচ্ছে আমার, যে ক নাম্বার √, কত 24। আমরা শেষের দিকে চলে আসছি প্রায়, আর একটা অঙ্ক করব, যে যদি দুইটি ত্রিভুজের, আমরা দেখতে পাচ্ছি যদি দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না হতে পারে। আমরা যদি এরকম দেখি তাহলে আমরা দুইটা ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারবেন যে আমরা এরকম সমকোণী দুটা ত্রিভুজ আঁকালাম, একই রকম দুটা সমকোণী ত্রিভুজ আঁকাই, তাহলে আমার সাথে আপনার ধারণা ঠিক হয়ে যাবে। আরেকটা আমরা আঁকাবো হচ্ছে যে সমবাহু ত্রিভুজ, আমরা সমবাহু ত্রিভুজ আঁকাবো। তাহলে এরকম দুটা ত্রিভুজ আঁকালে আমরা এটার নাম দিই এ বি সি, এটার নাম দিই ডি ই এফ, আর এটাও আমরা দিই এরকম করে এ বি সি দিই, এটা দিই ডি ই এফ। এখন আমাদের বলছে যে কোন কোন শর্তগুলা সমান হলে, যেমন দুইটি বাহু এক কোণ, যে দুইটা বাহু মানে এই দুইটা বাহুর সাথে এই দুটা বাহু বা যে কোনো এক কোণ, এই কোণ আর এই কোণ যদি মিলাই দিই তাহলে কিন্তু ত্রিভুজটা কি হয়ে যাবে সর্বসম হয়ে যাবে। এরপর আমরা যদি দেখি যে একটি বাহু দুই কোণ, আমরা যদি দেখি এরকম মনে করি যে এই বাহুটা সমান আছে আর এই কোণ আর এই কোণ, এই কোণ
আর এই কোণ যদি আমরা সমান দিই তাহলে কিন্তু দুটো ত্রিভুজ কিন্তু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা বলবো যে ত্রিভুজ ABC ইকুয়াল কি, ত্রিভুজ কি হবে আমার DEF, এটা আমার সর্বসম হয়ে যাবে, মানে সকল দিক দিয়ে সমান হয়ে যাবে। কিন্তু আপনি বলেন তো যে তিনটা বাহু যদি সমান হয়, যেমন এই AB বাহু, এই AB বাহু, BC বাহু এবং AC বাহু, এবং এইটার সাথে যদি এই প্রথমটার সাথে এইটার সাথে যদি এইটার হয়, এইটার সাথে যদি এইটার হয়, তাহলে কিন্তু তিনটা বাহুর উপরে যদি বসাই দিই তাও কিন্তু আমার কিন্তু সর্বসম হয়ে যাবে। কিন্তু আপনি এই অপশনটার কথা বলেন যে তিনটি কোণ, যেমন এই কোণটাও 60, এই কোণটাও 60, এই কোণটাও 60, যদি আমরা একটু মিলাই নেন, পরীক্ষা দেখেন সমবাহু ত্রিভুজের কথা যদি বলি আমরা, সমবাহু ত্রিভুজের কিন্তু তিন কোণ কিন্তু সমান, তিন কোণ সমান। সমান বলতে কি আমরা বুঝাচ্ছি যে এই মানগুলো কত হবে, 60 ডিগ্রি হবে। এই মানগুলো কত ডিগ্রি হবে আমার, 60 ডিগ্রি হবে। তাহলে দেখেন এই মানগুলো কিন্তু আমার 60 ডিগ্রি, এই মানগুলো কি হবে আমার 60 ডিগ্রি। তাহলে কোণ যখন সমান হবে, যেমন এই ত্রিভুজটার কোণ এবং এই ত্রিভুজটার কোণ কিন্তু পরস্পর সমান, কারণ এইটারও প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এইটারও প্রত্যেকটা কোণ কি আমার 60 ডিগ্রি। তাহলে কোণ সমান হলেই যে সর্বসম হবে এটা বলতে পারবো না। তাহলে আমরা বলবো যে তিনটা কোণ সমান না হলে ত্রিভুজ দুইটা কি হতে পারে না, সর্বসম হতে পারে না। তাহলে আমরা বলবো যে এই দিকের যে ত্রিভুজটা সেটা আমরা বলবো ত্রিভুজ ABC নট ইকুয়াল সর্বসম, আমরা বলবো যে ত্রিভুজ DEF, অর্থাৎ এইটার সাথে এইটার ত্রিভুজটা দুটার কখনোই সর্বসম হবে না। কোনটার জন্য, এই কোণ তিনটা সমান না হওয়ার জন্য। তো যাই হোক, সবাই আমার ক্লাসটা অনেকক্ষণ ধরে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তীতে আরও মডেল দেওয়ার চেষ্টা করব। খুব দ্রুত আপনারা মডেল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। কোনো যে অঙ্ক না বুঝলে অবশ্যই আমাকে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদের অঙ্কগুলো যেন বিভিন্ন পরীক্ষায় আসা যে গণিতের প্রশ্ন, সেই প্রশ্নগুলো যেন আমি আপনাদের জন্য আমি সুবিধা মতো সময় কমেন্টের উত্তর দেবো। তো যাক, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।